আসসালামু আলাইকুম। একটা মেয়ের বিয়ের আগের দিন হঠাৎ করেই সে অ্যাক্সিডেন্টে মারা যায়। পরদিন মেয়েটাকে দাফন করা হয়, কিন্তু গ্রামের লোকেরা একটা ভুল করে বসে। দাফন করার সময় মেয়েটির কাফনের কাপড়ের গিঁট খুলতে ভুলে যায়। এরপর থেকেই শুরু হয় গ্রামে ভয়ানক সব পরিণতি। মেয়েটির আত্মা শয়তান হয়ে ফিরে আসে। এরপর কি কি ঘটে, কি কি রহস্য উন্মোচন হয় তা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা দেখতে পারি মারবন নামের একজন ঘটক মুমুন নামের একটা মেয়ের বাড়ির সামনে এসে ডাকাডাকি করছিল। সে এসেছিল মুমুনের বিয়ের জন্য ছেলের বাড়ির প্রস্তাব নিয়ে। তার ডাকাডাকিতে মুমুনের বাবা বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তখন ঘটক বলে, তোমার মেয়ের জন্য একটা প্রস্তাব এনেছি এবং ছেলেকেও সাথে নিয়ে এসেছি। এটা শুনে মুমুনের বাবা অনেক রেগে যায়, কারণ মুমুনের বিয়ে অনেক আগে থেকেই ঠিক ছিল। মুমুনের বাবা লক্ষ্য করে দেখে যে ছেলেটিকে পাত্র হিসেবে নিয়ে এসেছে সেই ছেলেটা প্রতিবন্ধী টাইপের, যার সাথে কোনোভাবেই মুমুনকে বিয়ে করানো যাবে না। আর এটা দেখে হাফিজ সাহেব মানে মুমুনের বাবা অনেক রেগে যায় আর সেই ঘটককে মেরে সে তাড়িয়ে দেয়। তখনই ঘর থেকে মুমুন আর তার মা বেরিয়ে আসে, আর আমরা জানতে পারি হাফিজ সাহেব অনেক রাগী একজন মানুষ। তখনই সেখানে জুনায়েদ নামের একজন লোক আসে, আর তখন আমরা জানতে পারি এই জুনায়েদের সঙ্গেই মুমুনের বিয়ের কথাবার্তা চলছিল। জুনায়েদকে মুমুনের পরিবার অনেক ভালোবাসে। তখনই সেখানে হাফিজ সাহেব আসে, জুনায়েদকে বলে, তোমাদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সারতে হবে, নয়তো প্রতিদিন ঘটক এসে বিরক্ত করে। আর আমরা জানতে পারি জুনায়েদের একটা মেকানিক্যাল দোকান রয়েছে, যেখানে সে মোবাইল সার্ভিসিং করে, এবং মুমুনেরও একটি খাবারের দোকান রয়েছে যা তার বাড়ির পাশেই। আর তখন সেখানে মিমিন আসে। মিমিন হলো মুমুনের যমজ বোন, যাকে দেখতে হুবহু মুমুনের মতোই লাগে, কিন্তু মুমুন হচ্ছে ভালো মেয়ে আর মিমিন হচ্ছে একটু বাজে স্বভাবের, মানে একটু অহংকারী। মিমিন একটি রেস্টুরেন্টে জব করে। আমরা তখন দেখতে পাই গ্রামের একটা জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে, আর সেখানে কিছু নর্তকীরা নাচ গান করছে। এখানে একটা লোক আছে যার নাম হোসেন। সেই নর্তকীদের সাথে অনেক মজা করছিল। তখন সেখানে একটা খারাপ লোক আসে যার নাম ছিল জেফরি। সে তার ছেলেদের নিয়ে এই যাত্রাপালাতে আসে এবং সেই যাত্রাপালার ম্যানেজারকে ধরে সেখান থেকে চাঁদা চায়। তখন আমরা দেখতে পাই সেই হোসেন লোকটিকে জেফরি টেনে কোথাও নিয়ে যাচ্ছে। তখন আমরা জানতে পারি হোসেন কবর খননের কাজ করে, মানে এই গ্রামের সব কবর খনন হোসেনই করে। তখন জেফরি হোসেনকে বলে তার মুমুনকে অনেক পছন্দ আর সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু মুমুনকে পেতে জেফরির হোসেনের সাহায্য লাগবে, কারণ জেফরি মনে করে হোসেন কালো জাদু জানে। এজন্য জেফরি হোসেনকে বলে মুমুনকে যেন কালো জাদু করা হয়, যেন মুমুন জেফরিকে পছন্দ করতে শুরু করে। তবে হোসেন কিন্তু কোনো জাদু টোনা জানতোই না, কিন্তু জেফরির ভয়ে সে বলে যে সে জাদু জানে। তখন হোসেন জেফরিকে একটা ভুলভাল মন্ত্র শিখিয়ে দেয় আর বলে এটা মুমুনের বাড়ির সামনে গিয়ে পড়লে মুমুন তোমার জন্য পাগল হয়ে যাবে। তারপর আমরা মুমুনের দোকানটি দেখতে পাই, সেখানে জুনায়েদ ছিল, আর আমরা জানতে পারি জুনায়েদ তার দোকানের পাশাপাশি মুমুনের দোকানেও কাজ করে, মানে সাহায্য করে আর কি। আর আগামীকাল রাতে মুমুন এবং জুনায়েদের গায়ে হলুদ। পরের দিন রাতে আমরা দেখতে পাই মুমুন এবং জুনায়েদের গায়ের হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সেখানে সবাই উপস্থিত ছিল, কিন্তু সেখানে মুমুনের বোন মিমিন ছিল না। সে শহরে রেস্টুরেন্টে কাজে ছিল। তখন মুমুনের বাবা মিমিনকে ভিডিও কল দেয় এবং আমরা জানতে পারি মুমুনের বিয়ের খরচ সব মিমিন দিচ্ছে। আসলে মিমিনের পরিবার জানে মিমিন রেস্টুরেন্টের বড় কোনো ম্যানেজারের পদে আছে, কিন্তু আসলে মিমিন রেস্টুরেন্টের সাধারণ একজন ওয়েটার। ভিডিও কলে মিমিন তার বসের চেয়ারে বসেছিল, যাতে বাড়ির সবাই এটাই মানে যে মিমিন রেস্টুরেন্টের বড় কোনো পদে আছে। এদিকে আমরা দেখতে পাই জেফরি এবং হোসেনকে, যারা মুমুনের বাড়ির সামনে আসে, আর জেফরি হোসেনের শিখিয়ে দেওয়া মন্ত্র পড়তে থাকে মুমুনকে আকৃষ্ট করার জন্য, কিন্তু মুমুনের উপর সেই মন্ত্র কোনো কাজই করে না। গায়ে হলুদের অনুষ্ঠান শেষের পথে তখনই মুমুনের মোবাইলে একটি মেসেজ আসে, যেটাতে বলা হয়েছে মুমুনের নামে নাকি 50 মিলিয়ন রুপি বকেয়া আছে, যা সময় মতো পরিশোধ না করতে পারলে এটার সুদ সমেত আরো 30% টাকা বেশি দিতে হবে। এটা দেখে মুমুন অনেক ঘাবড়ে যায়, কারণ সে এত টাকা লোন নেয়নি এবং কে নিয়েছে
তাও সে জানে না। তখন মুমুন মিমিনকে কল দেয় আর এই ব্যাপারটা জানায়। আর তখনও সেখানে জেফরি হোসেনের শিখে দেওয়া মন্ত্র পড়েই যাচ্ছিল। তখন মুমুন জেফরিকে দেখে, সামনে যায় আর জেফরিকে সে পাগল ভাবে। তখন মুমুন জেফরিকে সেখান থেকে চলে যেতে বলে। আসলে জেফরিকে কখনো মুমুন দেখেইনি। পরের দিন সকালে মুমুন তার দোকানে কাজ করছিল, তখনই তার মোবাইলে আবার একটি মেসেজ আসে আর সেখানে বলা হয় আরো 20 লক্ষের মতো সুদ জমা হয়েছে, যেটা আগামীকালের মধ্যে পরিশোধ করতে না পারলে এর সুদ আরো বাড়তে থাকবে। তখন প্রচন্ড পরিমাণে ভীত হয়ে যায় মুমুন, কি করবে কিছুই বুঝতে পারে না। তখন মুমুন জুনায়েদকে ফোন দেয়, তার সমস্যার কথা তাকে খুলে বলে। জুনায়েদ শুনে অবাক হয়ে যায়। তখন মুমুন জুনায়েদের কাছে সাহায্য চায়, কিন্তু জুনায়েদের কাছে এত টাকা ছিল না, তার কাছে মাত্র 40 লাখ টাকা ছিল। সেই টাকা সে মুমুনকে দিতে রাজি হয়। তখন মুমুন একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। মুমুন রাতে মার্কেট থেকে বাসায় ফিরছিল, পথে কিছু বকাটে ছেলে পেলে মুমুনকে আটকায়, লোনের কথা বলে। তারা তাদেরকে কোম্পানির লোক বলে আখ্যায়িত করে। তারা বলে আমরা লোনের টাকা তুলতে এসেছি। তখন মুমুন বলে রাস্তাঘাটে এভাবে কেউ টাকা তুলে নাকি? তাছাড়া আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসিনি, একটু সময় দিন। কিন্তু তাও সে বকাটে লোকগুলো তাকে বিরক্ত করছিল। তখনই সেখানে জেফরি চলে আসে। তখন আমরা জানতে পারি এই ছেলেপেলেগুলো জেফরির এই লোক। তখন জেফরি মুমুনকে বলে আপনি যে কোম্পানি থেকে লোন নিয়েছেন সেটা আমার কোম্পানি। তখন মুমুন জেফরিকে চেনে ফেলে, কারণ সেদিন জেফরি মুমুনের বাড়ির সামনে গিয়ে মন্ত্র পড়ছিল আর এটা মুমুন দেখতে পেয়েছিল। তখন জেফরি বলে চলুন আপনাকে আপনার বাসায় পৌঁছে দেই। মুমুন প্রথমে রাজি হতে চায় না, কিন্তু উপায় না পেয়ে সে রাজি হয়। মুমুন তখন জেফরির গাড়িতে উঠে, কিন্তু কিছুক্ষণ পর জেফরি মুমুনের সাথে অন্যায় আচরণ করতে শুরু করে। মুমুন তখন গাড়ি থামাতে বলে, কিন্তু জেফরি থামায় না। তখন জেফরি মুমুনকে জোরাজুরি করছিল খারাপ কাজের জন্য। ঠিক তখনই তাদের গাড়ির সামনে একটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়, মানে বাইকের ধাক্কা লাগে। তখন জেফরি গাড়ি থেকে নেমে সেই বাইকের ড্রাইভারকে ধমক দেয়। এই সুযোগে মুমুন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বেশি পালাতে পারে না। তখন মুমুন দৌড়ে গিয়ে রাস্তার পাশে একটা ঝোপের পেছনে লুকিয়ে পড়ে আর সে তার বোন মিমিনকে কল দেয়, কিন্তু মিমিন কাজে ব্যস্ত থাকায় ফোন ধরতে পারে না। কিন্তু একটু পর মিমিন মুমুনকে কল ব্যাক করলে রিংটুং বেজে যায়। এই রিংটুং শুনে জেফরি মুমুনকে দেখে ফেলে আর তখন জেফরি মুমুনের সাথে দস্তাদস্তি শুরু করতে থাকে। কিন্তু তখন মুমুন কোনো রকমে ছুটে এদিক সেদিক দৌড়ে পালাতে থাকে। আর তখনই একটা বড় ট্রাকের সাথে মুমুনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানে মুমুন মারা যায়। বন্ধুরা, এই মৃত্যুতে আমার খুবই খারাপ লেগেছে, কারণ মেয়েটার কালকেই বিয়ে ছিল জুনায়েদের সাথে। যাই হোক, এর পরদিন আমরা দেখতে পাই মুমুনের দাফনের কাজ চলছে। এখানে মুমুনের বাড়ির পরিবার ছিল, তারা বুঝতেই পারছিল না তাদের সাথে হঠাৎ কি হয়ে গিয়েছে। তারা প্রচন্ড সুখে ছিল, কিন্তু কি আর করা, মৃত্যুকে তো মেনে নিতেই হবে। এখানে হোসেনকে আমরা দেখতে পারি যে মুমুনের লাশ কবরে নেমে কাফনের কাপড়ের বাঁধনগুলো খুলছিল, কিন্তু সে মুমুনের মাথার কাছের কাপড়টা খুলতে ভুলে যায়, যেটাকে ইন্দোনেশিয়ার ভাষায় পুচং বলা হয়। এখানে একটু আপনাদের জানিয়ে রাখি, প্রচলন আছে যে কোনো লাশ কবর দেওয়ার সময় যদি তার মাথার কাপনের কাপড়টা কেউ না খুলে, তাহলে সেই লাশটা কবর থেকে উঠে আসে এবং সেই গ্রামে অত্যাচার করতে শুরু করে। সবাই পুচং নামে জানে এই জিনিসটা। আর এখানে ভুল করে মুমুনের লাশের মাথার বাঁধনটাও হোসেন খুলতে ভুলে যায়। দাফন শেষ হয় আর আমরা দেখতে পাই মুমুনের পরিবার অনেক কান্নাকাটি করছিল আর জুনায়েদ অনেক ভেঙে পড়েছিল, কারণ তাদের কালকে বিয়ে ছিল, কিন্তু ভাগ্য যেন তাদের মিল হতে দেয়নি। তখন আমরা দেখতে পারি হোসেন গ্রামের পাহারাদার সেইনের সাথে কথা বলছিল। হোসেন সেইনকে জানায়, আমি তো একটা কাজ করতে ভুলে গিয়েছি, আমি মুমুনের দাফনের সময় তার মাথার বাঁধনটা খুলতে ভুলে গিয়েছি। তখন সেখানে থাকা সেইন সেই কথা শুনে অনেক ভয় পেয়ে যায় আর হোসেনকে সাবধানে থাকতে বলে। আর সেইন হোসেনের সাথে আর মিশবে না এই বলে চলে যায়। তখন হোসেন তার ঘরে যায়, কিন্তু সে অনেক ভয় পাচ্ছিল। তার চেহারা আকৃতি তাই বলছিল সে যেন তার ঘরে কাউকে আবিষ্কার করতে পেরেছিল, কিন্তু সেটাকে সে দেখতে পারছিল না। তখন হঠাৎ করেই হোসেনের তার রুমের ভেতরে চোখ যায়, সেখানে সে দেখতে পায় কেউ একজন উল্টো হয়ে ঝুলছে, যার শরীর পুরোপুরি বোঝা যাচ্ছে না, কিন্তু তার চোখ সবুজ বর্ণের হয়ে আছে। অন্ধকারেও যেন সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু হোসেন যখন লাইট অন করে তখন সেখানে কিছুই ছিল না। আবার যখন সে লাইট অফ করে সেখানে আবার ভেসে
ভেসে ওঠে ওই ভয়ানক চোখ জোড়া। তখন হোসেন লাইট জ্বালিয়ে বিছানাতে ঘুমাতে যায়। তখনই সেখানে মোমনের কণ্ঠ ভেসে আসে ভয়ানক ভাবে। তখন হোসেন আরো ভয় পেতে থাকে। হঠাৎ করেই মোমনের বিশ্রী ভয়ঙ্কর অবয়বটি হোসেনের সামনে এসে যায়, আর এটা দেখে হোসেন অনেক ভয় পেতে থাকে। বন্ধু, আপনার এমন অবস্থায় কেমন লাগতো তা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু তখন সেখানে থাকা গম্ভীর কণ্ঠে মোমন বলে ওঠে, আমার মাথার বাঁধন খুলে দাও, নইলে পস্তাতে হবে। আর তখনই সব ঠিকঠাক হয়ে যায়, যেন এতক্ষণ কিছুই হয়নি, সবকিছু যেন স্বপ্নের মতন ছিল। কিন্তু তখন হোসেন তার রুমের ভেতর কাঁচা মাটি খুঁজে পায়। এতে তার বুঝতে বাকি রয় না যে সত্যিই মোমন এখানেই এসেছিল। এর পরের দিন আমরা দেখতে পাই মোমনের পরিবার মিমিনকে বলছে সে যেন আর শহরে না যায়, সে যেন এখানেই মোমনের দোকান দেখাশোনা করে, কারণ তারা চায় না দ্বিতীয় মেয়েকেও হারাতে। কিন্তু মিমিন তা মানে না। তার একটু পরে মিমিন এবং জুনায়েদ মোমনের কবর দেখতে আসে, কারণ একটু পরেই মিমিন শহরে চলে যাবে তার কাজে। সে যাওয়ার আগে তার বোনের জন্য দোয়া করে। তখন আমরা দেখতে পাই হোসেনের কাছে সেই মাস্তান জেফরি আসে, যে মোমনের মৃত্যুর কারণ ছিল। সে হোসেনকে বলে, তোমার শেখানো মন্ত্র কোনো কাজেই তো আসেনি, মোমো তো আমাকে পছন্দই করলো না। এখানে সে এমন একটা ভাব করে যে মোমনের মৃত্যু হয়েছে তা সে জানেই না। সে হোসেনকে বলে, আমাকে আমার টাকা ফেরত দাও। আসলে হোসেন মিথ্যা বলে জেফরির কাছ থেকে অনেক টাকা খেয়েছিল। তখন হোসেনকে শাসিয়ে জেফরির দল সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই রাতে হাফিজ সাহেব মোমনের ছবি দেখে অনেক কান্নাকাটি করছিল, কারণ সে তার মেয়েকে প্রচন্ড ভালোবাসতো। সে তখন পাগলের মতো করতে থাকে আর তার মেয়েকে ডাকতে থাকে, এটা জেনেও যে তার মেয়ে আর পৃথিবীতে নেই। সকালে দেখা যায় হাফিজ সাহেব মানসিক ভাবে ভেঙে পড়েছে আর অসুস্থতা তাকে গ্রাস করে ফেলেছে। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে জুনায়েদ ছিল। এখানে মোমনের মা জুনায়েদকে জানায় এখানে যদি মিমিন থাকতো তাহলে তার বাবা এতটা কষ্ট পেত না। তখন বাড়ির সামনে আমরা জেফরিকে দেখতে পাই, যে বখাটের মতো এসে ডাকাডাকি করছিল আর বলছিল তার থেকে মোমন লোন নিয়েছিল, সেটা সে ফেরত নিতে চায়, তাও আবার সুদে আসলে। জেফরি তখন মোমনের বাবা মাকে ডাকতে যায়, কিন্তু জুনায়েদ বাধা দেয় আর বলে আমি সব টাকা পরিশোধ করে দেব, তাদের পরিবারের অবস্থা এখন ভালো না, তাদেরকে বিরক্ত করো না। তখন চিঠিটা জেফরি জুনায়েদকে দিয়ে চলে যায়। সেদিন জুনায়েদ শহরে যায় মিমিনের সাথে দেখা করতে আর লোনের বিষয়ে কথা বলতে। সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, সে দেখে মিমিন হোটেলের ওয়েটারের কাজ করছে, অথচ বাড়িতে এসে মিমিন বলে বেড়ায় সে একজন হোটেলের বড় ম্যানেজার। তখন জুনায়েদ মিমিনের সাথে কথা বলার জন্য ভেতরে যায়। এতক্ষণে সন্ধ্যা হয়ে যায়। সেইন আর হোসেন একসাথে গল্প করছিল। তখনই হঠাৎ হোসেন পালিয়ে গাছে উঠতে থাকে। তখন আমরা দেখতে পাই সেখানে জেফরি এসেছে হোসেনের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। সেখানে হোসেনকে সে খুঁজতে থাকে, কিন্তু সেইন বলে না যে হোসেন কোথায়। উপর থেকে হোসেন সবকিছুই দেখছিল। তখনই আমরা হোসেনের পেছনে একটা ভয়ানক অভয়ব দেখতে পাই, মানে সেটা মোমনের লাশ ছিল, যেটি উল্টো হয়ে ঝুলেছিল। তখন হোসেন সেটাকে দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। হোসেনের চিৎকার শুনে জেফরি আর সেইনও উপরে দেখে, আর তখন তারাও ভয় পেয়ে যায়। ভয় তারা কাঁপতে থাকে। এটা দেখে সেখান থেকে জেফরির দল পালিয়ে যায়। হোসেনও কোনো মতে নেমে পালাতে সক্ষম হয়। কিন্তু এটার শেষ কোথায় না আরো কিছু হতে চলেছে তা জানবেন এখনই। এদিকে আজকেই জুনায়েদ শহর থেকে মিমিনকে সাথে নিয়ে আসে। জুনায়েদ বলে, তুমি এখন থেকে বাড়িতে থাকবে আর তোমার মা বাবার যত্ন নেবে, আর তুমি যদি আমার কথা না মানো তাহলে শহরে তুমি কি কাজ করো তা আমি সবাইকে বলে দেব। এরপরে আমরা দেখতে পাই সকাল থেকে মিমিন তার বোন মোমনের দোকান সামলাচ্ছিল। তখন জুনায়েদ মোমনের লেখা একটা রেসিপির নোটবুক মিমিনকে দেয়। রাতের বেলা সেই রেসিপি বুকটা মিমিন পড়ছিল। সেখানে অনেক খাবার বানানোর নিয়ম লেখা ছিল, তার সাথে লেখা ছিল মোমনের কিছু স্বপ্ন, যেমন তার মা বাবাকে হজে নিয়ে যাওয়া, জুনায়েদকে বিয়ে করা আর এই ব্যবসাটাকে অনেক বড় করা। এসব পড়ে মিমিন একেবারে শান্ত হয়ে যায়। এখন সে মিমিন থেকে মোমন হওয়ার চেষ্টা করবে, তার মতো পোশাক আশাক পরবে। আর তার পরিবর্তন দেখে মিমিনের বাবা অনেক খুশি হয়ে যায়, যেন এক মেয়ের মধ্যেই সে দুই মেয়েকে দেখতে পাচ্ছে। এদিকে হোসেনকে আমরা দেখতে পাই যে জুনায়েদের দোকানে এসেছিল।
আর সে সেখানে বলে আমার একটা ভুল হয়ে গিয়েছে, যে ভুলের কারণে গ্রামের সবাই বিপদে আছে আর এটা অনেক খারাপ সময় পরিণত হতে পারে। জুনায়েদ তা জানতে চাইলে সে বলে সে দাফনের সময় মোমনের মাথার বাঁধনটা খুলতে ভুলে যায়, এ কারণে এখন মোমন ফিরে এসেছে কিন্তু একটা শয়তানের আত্মা হয়ে, যা অনেক ভয়ানক। তখন জুনায়েদ হোসেনকে নিয়ে মোমনের কবরে যায়, কিন্তু সেখানে কবর একদম ঠিকঠাক ছিল, তাই জুনায়েদ হোসেনের কথার কোনো পাত্তা দেয় না আর সে মোমনের দোকানের সামনে চলে আসে। এদিকে জেফরি আবার মোমনের বাড়িতে আসে লোনের টাকা নেওয়ার জন্য। দোকানে এসে বকাটের মতো চিল্লাপাল্লা করতে থাকে, কিন্তু সেখানে মোমনের বোনকে দেখে তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা জানতো না মোমনের আরো একটি বোন রয়েছে যা দেখতে হুবহু মোমনের মতো। এটা দেখে তারা সেখান থেকে অনেক ভয় পালিয়ে যায়। আর তখনই সেখানে জুনায়েদ চলে আসে। একটু পর মেমিন তার রুমে শুয়েছিল, তখন তার মনে হয় কে যেন তাকে ডাকছে। তখন মোমন সেটাকে অনুসরণ করতে করতে বাহিরে চলে আসে। সে অদ্ভুত এক অনুভূতি ফিল করে, সবকিছু একদম নিস্তব্ধ, এটা যেন এক অঘটনের পূর্ববার্তা। তখনই কেউ একজন বলে ওঠে, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো মিমিন। আর সে দেখতে পারে তার দিকে এগিয়ে আসছে দুটো সবুজ রঙের চোখ জোড়া, যেটা অসম্ভব ভয়ানক। এই ভয় মিমিন সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে মিমিন অনেক অসুস্থ হয়ে যায় আর জ্বর চলে আসে। সকালে তাকে দেখতে জুনায়েদ সেখানে আসে। তখন হাফিজ সাহেব বলে, আমার এই একটি মেয়েই রয়েছে, তার কিছু হলে আমি বাঁচবো না। সেই দিন সন্ধ্যাতে সেই গ্রামে যাত্রা পালা হচ্ছিল, সেখানে নর্তকীরা নাচানাচি করছিল। সেখানে আমরা আবারও জেফরিকে দেখতে পাই, যে কিনা মাস্তানি করছিল। সে সবাইকে ভয় দেখিয়ে চাঁদা তুলছিল। তখনই সবার সামনে দৃশ্যমান হয়ে যায় ভয়ানক মোমনের সেই অভয়বটি, যা দেখার পর সেই অনুষ্ঠানের সকল মানুষ ছুটোছুটি করতে থাকে। সকলেই অনেক ভয় পেয়ে যায়। এক ভয়ানক পরিস্থিতির তৈরি হয় সেখানে। তখন সেখানে থাকা সব লোকজন পালিয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি মোমনের আসল টার্গেট হলো জেফরি, কারণ সে জানতো জেফরি তার মরণের কারণ ছিল। তখন জেফরি জলদি করে গাড়ি নিয়ে পালাতে থাকে। তখন ভয়ানক মোমন তাদের সাথে খেলতে থাকে ঘোলক ধাঁধার একটি খেলা। তারা নিজেদের লোকদেরকে মোমনের আকৃতিতে দেখতে পাচ্ছে, যেটা ছিল খুবই ভয়ানক। তখন গাড়ি নিয়ে তারা পানিতে উপরে যায়। এরপর দেখা যায় জঙ্গলের ভেতর মোমন একেবারে তাদের কাছে চলে আসে। তারা তখন মোমনের উপর আঘাত করে, কিন্তু তাকে কিছুই করতে পারে না। তখন ভয় তাদের সর্বোচ্চ লেভেলে পৌঁছে গিয়েছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই মোমন মরে গিয়ে আত্মা হয়ে ফিরে এসেছে। এটা গ্রামের সবাই বলাবলি করছে, তাদের বাচ্চাদের ভয় দেখিয়ে খাবার খাওয়াচ্ছে। এটা দেখে মোমনের পরিবার অনেক ব্যথিত হয়। আর এটা তখন এত পরিমাণে ভাইরাল হয়েছিল যে সেখানকার খবরের কাগজ পর্যন্ত এটা ছাপায়। তখন জুনায়েদ সেই অনুষ্ঠানের জায়গায় যায় যেখানে সবার সামনে মোমন আত্মপ্রকাশ করেছিল। সেখানে জুনায়েদ গিয়ে দেখে জেফরি হোসেনকে মারধর করছিল, কারণ হোসেন এখনো জেফরির টাকা পরিশোধ করেনি। দূর থেকে জুনায়েদ সবই দেখছিল। তখনই সেখানে ভয়ানক কণ্ঠে মোমন জেফরিকে ডাকতে শুরু করে, যেটা সকলেই শুনতে পাচ্ছিল। এক পর্যায়ে মোমন জেফরির গলা চেপে ধরে। লাশের মতো দেখতে অভয়বটি, যার চোখ সবুজ বর্ণের, যা দেখতে খুবই ভয়ানক। জুনায়েদ এটা দূর থেকে দেখতে পারছিল। তার বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু এটাই সত্যি। তখন জুনায়েদ মোমনকে ডাক দিলে মোমন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখনই জুনায়েদ জলদি করে মোমনের বাড়িতে চলে আসে। মিমিন তখন উজু করছিল। মিমিনকে জুনায়েদ সবকিছু খুলে বলে যে মোমন ফিরে এসেছে, সে এখন অভিশপ্ত। সে আরো বলে মোমন জেফরিকে মেরে ফেলতে চাচ্ছিল। মনে হয় নিশ্চয়ই মোমনের মৃত্যুর সাথে জেফরির কোনো একটা সম্পর্ক ছিল। তখন মিমিনের সেই রাতের কথা মনে হয়, যে রাতে মোমন তাকে কল দিয়েছিল আর সে কল রিসিভ করতে দেরি করেছিল। আর মনে হয় আর মোমনের উপর লোনের চাপ পড়ায় সবকিছু উলটপালট হয়ে পড়েছিল। এখানে মিমিন নিজেকে অনেক দোষারোপ করতে থাকে, কারণ লোনের এতগুলো টাকা সেই জেফরির কাছ থেকে নিয়েছিল মোমনের বিয়েতেই খরচ করার জন্য। কিন্তু বিয়েতে খরচ করার আগেই সে আরো অনেক খরচ করে ফেলে। সে অনুতপ্ত হয়ে তার মা বাবাকে সব খুলে বলে দেয়। সে এও বলে দেয় যে সে কোনো বড় ম্যানেজার না, সে সাধারণ একটা ওয়েটার। এতদিন সে মিথ্যা বলেছে, আর সেই লোন করেছিল মোমনের নামে, এটাও বলে দেয়। কিন্তু তার মা বাবা তাকে ক্ষমা করে
দেয়। এরপরের দিনেই মুমুনের কবর খোঁড়া হয় আর হোসেন বলে এটা আমার জন্যই এমন হয়েছে, আমি মন দিয়ে কাজটা করিনি। কবর খুঁড়ে তখন মুমুনের মাথার বাঁধনটা খুলে দেওয়া হয়। তখন সেখানে জেফরি আসে, সে বলে তার লোনের টাকা পরিশোধ করতে। তখন জুনায়েদ জেফরির সাথে অনেক তর্কাতর্কি করে। তখন জুনায়েদ বলে মুমুন তো এখন বেঁচে নেই, তার টাকাগুলো আমরাই পরিশোধ করব। তখন জেফরি মিমিনকে বলে মুমুন সেদিন রাতে একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মারা যায়, তাই মিমিনকেই এখন টাকা পরিশোধ করতে হবে। তখন হোসেন বলে তার মানে তুমি দেখেছিলে মুমুনের মৃত্যু। এই কথা শোনার পর জুনায়েদ ও মিমিন জেফরিকে সন্দেহ করতে শুরু করে। তখন হোসেন এবং জুনায়েদকে জেফরি তার দল নিয়ে অনেক মারে, তারপর তারা চলে যায়। তারপর দেখা যায় বাড়িতে মুমুনের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়, কিন্তু সেখানে মিমিন ছিল না। আসলে মিমিন জেফরির কাছে গিয়েছিল। আর তখন জুনায়েদ এবং হোসেনও জেফরির কাছে যায়। সেখানে মিমিন জেফরির কাছে গিয়ে মুমুনের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, কারণ সে জেনে গিয়েছিল তার বোনের মৃত্যুর কারণ জেফরি। মিমিন একটা ছুরি নিয়ে জেফরিকে মারতে চায়, কিন্তু জেফরি মিমিনকে ধরে মারতে শুরু করে। তখনই একটা ভয়ানক কণ্ঠ ভেসে আসে আর সেখানে আগমন ঘটে মুমুনের ভয়ানক আত্মার। তখন আমরা দেখতে পারি জেফরি মুমুনের কাছ থেকে বাঁচার জন্য ছুটছে, ঠিক যেভাবে মুমুন সেদিন রাতে পালাচ্ছিল। তখন সে রাস্তায় এসে পড়ে আর ঠিক একই ভাবে সেখানে একটা ট্রাক আসে এবং সেই ট্রাকটা জেফরিকে ধাক্কা দেয় আর তখনই সেখানে মারা পড়ে জেফরি। অবশেষে মুমুন তার তার বদলা নেয়। তখন সেখানে আমরা দেখতে পাই একটা আজব পোর্টাল খুলে যায় আর সেখানে মুমুনের অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে যায়। আর এইভাবেই সমাপ্ত হয় একটি সত্যি ভয়ানক ঘটনার, যেটাকে ইন্দোনেশিয়ার সবাই পোচন নামেই জানে। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই ভয় পেলে এই চ্যানেলটি অ্যাভয়েড করাই আপনার জন্য মঙ্গল হবে।